হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের আমি আগের দিন ইউনিট 1-এর মানে পেপার 3 ইউনিট 1 থেকে টপিক নাম্বার 2টা শুরু করেছিলাম। সেখানে তোমাদের আমি করিয়েছিলাম যে পোর্ট্রেয়াল অফ ওমেন উইথ স্পেশাল রেফারেন্স অফ রামায়ণা। তো আজকে আমি তোমাদের আরও একটি এপিক যেটা হচ্ছে মহাভারত, তার রেফারেন্সে আমি ওমেনদের পোর্ট্রেয়ালটা নিয়ে মানে ওমেনদের কীভাবে দেখানো হয়েছে মহাভারত এপিকে তার উপরে আজকের ক্লাসটি নেব। তো ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং অ্যাডমিশন তো আমাদের অনেক আগে থেকেই চলছে, ঠিক আছে? ক্লাসও শুরু হয়ে গেছে, নোটসও প্রোভাইড করা চলছে। তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে, তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। কেননা তোমরা যদি মনে করো যে আমরা পরে জয়েন করব, তোমাদের একটা কথা আমি বলে রাখি এখানে, যে তোমরা নোটসের জন্য যদি তোমরা আর কি অ্যাডমিশন নিতে চাও, তোমরা নোট হয়তো পেয়ে যাবে, বাট এই যেই ক্লাসগুলো চলে যাচ্ছে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো করতে পারবে না। এবং ম্যাক্সিমাম কনসেপ্ট যেহেতু ক্লাসেই আমরা ক্লিয়ার করিয়ে দিই, দেখো ইউটিউবের কতটুকু করতে পারি, তাই না? মেন তো ক্লাসটাই আমাদের আর কি মেন থাকে, সেখানেই কিন্তু আমরা পুরো ক্লাসটা পুরো টপিকটা খুব সুন্দর করে বুঝিয়ে দিই। তো তোমরা যদি সেই ক্লাসগুলো অ্যাটেন্ড না করো, তোমাদেরই কিন্তু বুঝতে পরে অসুবিধা হবে নোটগুলো। তাই আমি বলে রাখি যে তোমাদের যেহেতু অনলাইন ক্লাসটা শুরু হয়েই গেছে, তো তোমরা যারা আর কি ভাবছো যে অ্যাডমিশন নেবে, তারা বেশি আর দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো, তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের যে কোনো কোয়ারি, তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত, কোর্স ফি সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে জানতে পারবে, ঠিক আছে? চলো টপিকে চলে যাই। দেখো মহাভারতে তো অনেকগুলো ওমেন ক্যারেক্টার আছে, কিন্তু যেই চারজন মেন মানে যারা স্ট্রং একটা মানে রোল প্লে করেছে, ক্রুশিয়াল রোল প্লে করেছে, সেই চারজন ওমেন ক্যারেক্টার আমি এখানে লিখেছি। তো ফার্স্টে আছে হচ্ছে দ্রৌপদী। দেখো দ্রৌপদী হচ্ছে মহাভারতের যাকে বলে সেন্ট্রাল ফিমেল ক্যারেক্টার। দ্রৌপদীর জন্ম বা দ্রৌপদীর যে বংশ পরিচয়, ঠিক আছে, তার জন্ম নিয়ে অনেক রকমের অনেক কিছু তাকে আর কি ট্রোলের শিকার হতে হয়েছে। ইভেন তাকে ওই ডাইস গেমে তাকে বাজি রাখা হয়েছিল, এবং এই যে বাজি রাখার যে ব্যাপারটা, এর মাধ্যমে কিন্তু আমরা তৎকালীন যে মেয়েদের যে স্টেটাস, সমাজে মেয়েদের যে জায়গা, সেটা বুঝতে পাই যে অনেকটাই কিন্তু নিচুভাবে দেখা হতো, ঠিক আছে? এবং ডাইস গেমে দ্রৌপদীকে হিউমিলিয়েট করা হয়, ঠিক আছে? কৌরবরা দ্রৌপদীকে অপমান করে, এবং তার এই হিউমিলিয়েশনটা বস্ত্রহরণ নামে পরিচিত। আমরা জানি যে ওই ডাইস গেমের পরে ডাইস গেমে তাকে পাণ্ডবরা বাজি রাখে, এবং বাজিতে হেরে গিয়ে হচ্ছে কৌরবরা হচ্ছে দ্রৌপদীকে কিন্তু অপমান করে, তার বস্ত্রহরণ করে। যদিও বা তাকে হচ্ছে ফাইনালি তাকে বাঁচায় হচ্ছে শ্রীকৃষ্ণ, ঠিক আছে? এবং এই যে এপিসোডটা, এই বস্ত্রহরণ এপিসোডটা, এটা কিন্তু পুরো মহাভারত কাব্যটার একটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে? কেননা এর পরে এই যে মানে নারীকে অপমান, ঠিক আছে, নারীকে আর কি হেয় করা, তার সতীত্বে আর কি প্রশ্ন তোলা, এই জিনিসটা কিন্তু মানে কি বলবো, খুবই একটা মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই এপিকে। এবং এই এপিসোডটার পরে আমরা দ্রৌপদীর যে স্পিচটা শুনি, সেখানে কিন্তু সে জাস্টিস চায়, এবং তার সেই জাস্টিসের ডিমান্ডটাই কিন্তু পরবর্তীকালে বিখ্যাত যুদ্ধ কুরুক্ষেত্র, যেটা পাণ্ডব আর কৌরবদের মধ্যে হয়েছিল, সেই যুদ্ধের সূত্রপাত ঘটায়। এবং আমরা দেখি যে ওই বস্ত্রহরণ এপিসোডের পরে দ্রৌপদীর যে স্পিচটা, যেখানে সে এমন কিছু বলেছিল যেটা কিন্তু ওখানে ওই সভায় উপস্থিত প্রত্যেকে নড়িয়ে দিয়েছিল, মানে প্রত্যেককে এতটা নাড়িয়ে দিয়েছিল ভেতর থেকে। এবং ওই স্পিচের মাধ্যমে কিন্তু আমরা দ্রৌপদীর যে স্ট্রং পার্সোনালিটি, সেটার সঙ্গে পরিচিত হই, ঠিক আছে? তো সব মিলিয়ে দ্রৌপদী কিন্তু এই যে কাব্যগ্রন্থটা আছে এপিক, মহাভারতের সেন্ট্রাল ফিমেল আর কি ক্যারেক্টার হিসেবে হচ্ছে তাকে কিন্তু একদম মানে সে হচ্ছে পারফেক্ট। তার সাহস, তার বুদ্ধিমত্তা, তার রূপ, এবং এছাড়াও সে সঙ্গে সে যেই সমস্ত লাঞ্ছনা অপমান সে সহ্য করেছে, ঠিক আছে, যেই হিউমিলিয়েশন তাকে সহ্য করতে হয়েছে, ইভেন তাকে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু দ্রৌপদীর যে ক্যারেক্টারটা, সেটা এই মহাভারতের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো,
2 নাম্বার ক্যারেক্টার হচ্ছে কুন্তি, পাণ্ডবদের মা। এবং কুন্তি কিন্তু এই এপিকের একটা খুবই একটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, ক্রুশিয়াল রোল প্লে করেছে, ঠিক আছে। মানে ম্যাটারনাল গাইডেন্স হিসেবে তার যে হচ্ছে এই আর কি কি বলবো, মানে তার যে রোলটা সেটা হচ্ছে ভীষণই মানে ইম্পর্টেন্ট এবং ভীষণই কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে। দেখো তার যে ডিসিশন, সে তার ছেলেদের যেভাবে মানুষ করেছে, তার ডিসিশন, তার উইজডমকে কিন্তু মানে উইজডমের মেনশন কিন্তু অবশ্যই করতে হয়। এছাড়াও তার নিজস্ব কিছু পার্সোনাল সাফারিংস ছিল, যেরকম তার যে প্রথম সন্তান মানে কর্ণের জন্ম নিয়ে মানে ওই ব্যাপারটাকে তাকে সিক্রেট রাখতে হয়। এবং আমরা দেখি যে ওই একটা কারণ, সে তার পার্সোনাল এই সাফারিংটাকে নিজের মধ্যেই রেখেছিল, কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে আর মানে হাইড থাকেনি, সেটা সবাই জানতে পারে এবং তার নিজের সন্তান কিন্তু তার এগেনস্টে চলে যায়, ঠিক আছে। তো একদিকে তার নিজের মোরাল ডিউটি, অন্যদিকে তার পার্সোনাল স্যাক্রিফাইস, এই সমস্ত কিছুকে কিন্তু একসাথে ব্যালেন্স করেছে কুন্তি। এই জন্য সব মিলিয়ে কুন্তির রোলটা কিন্তু এই মহাভারতে ভীষণই ক্রুশিয়াল, ঠিক আছে। নেক্সট দেখো 3 নাম্বার হচ্ছে গান্ধারী। গান্ধারী হচ্ছে কৌরবদের মানে মাদার এবং ধৃতরাষ্ট্রের হচ্ছে ওয়াইফ। ধৃতরাষ্ট্র মানে এখানে গান্ধারীকে লয়ালটির হচ্ছে মানে সে ভীষণই লয়াল থাকে তার হাজব্যান্ডের প্রতি। তার হাজব্যান্ড ব্লাইন্ড থাকে বলে সে তার হাজব্যান্ডের ব্লাইন্ডনেসটাকে শেয়ার করার জন্য সে নিজেও কিন্তু ব্লাইন্ড ফোল্ড থাকতো, সবসময় সে চোখে হচ্ছে কাপড় বেঁধে রাখতো, যাতে সে তার স্বামী যে জিনিসটা ফেস করছে সেও যাতে সেই জিনিসটা ফেস করতে পারে। স্বামীর প্রবলেমটাকে, সাফারিংটাকে একটু শেয়ার করার জন্য কিন্তু সে নিজেও ওরকম চোখ বেঁধে রাখতো, ঠিক আছে। এবং আমরা দেখি যে গান্ধারীও কিন্তু মানে সে তার পুত্র স্নেহে অন্ধ, মানে সে তার ছেলেদের প্রতি এতটাই মানে যেরকম কুন্তি যেরকম পাণ্ডবদের প্রতি খুব বেশি আর কি মানে স্নেহ করতো খুব তাদেরকে, ঠিক তেমনই গান্ধারীও কিন্তু তার ছেলে কৌরবদেরকে খুব বেশি করে সাপোর্ট করতো, খুব বেশি করে তাদের প্রতি সে আর কি মানে খুব স্নেহে অন্ধ ছিল, ঠিক আছে। তো গান্ধারীর রোলটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট, তার উইজডম, তার ডিউটি, তার লয়ালটি সব মিলিয়ে গান্ধারীও কিন্তু মহাভারতে একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপর দেখো লাস্টে আছে হচ্ছে অম্বা। এই অম্বা হচ্ছে সেই যে এই অম্বার জন্য মানে অম্বার মেন মোটিভ ছিল এই পুরো মহাকাব্য জুড়ে, সেটা হচ্ছে ভীষ্মর প্রতি আর কি রিভেঞ্জ নেওয়া, ঠিক আছে। এবং ভীষ্মর প্রতি রিভেঞ্জ নেওয়ার জন্য সে কিন্তু মানে পুরোটা জীবন জুড়ে সে ছদ্মবেশ নিয়ে থাকে, সে ছেলেদের ডিসগাইজ নেয় এবং পরে হচ্ছে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ লাগে তখন সেখানে কিন্তু সে ভীষ্মকে আর কি হত্যা করে এবং সে তার যে রিভেঞ্জ সেটা কিন্তু সে পূরণ করে, ঠিক আছে। তো একজন মহিলা মানে যার সেই সময় সমাজে মহিলা মাত্রই দুর্বল, মহিলা মাত্রই অবলা, সেরকম একটা সমাজে দাঁড়িয়ে, ঠিক আছে, অম্বা যেমন মানে সে হচ্ছে নিজে একই মানে ছেলের ছদ্মবেশ নিয়ে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য ভীষ্মর প্রতি সে এতগুলো বছর ছেলের ছদ্মবেশ নিয়েছিল এবং তার যে আর কি মনের ইচ্ছা, তার যে প্রতিশোধ নেওয়ার যে তার এই যে টেন্ডেন্সি, সেটা কিন্তু শেষ পর্যন্ত সে পূরণ করতে পারে, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ক্যারেক্টারগুলি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার মহাভারত থেকে, মানে ওমেন ক্যারেক্টার। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।